নিরঞ্জনদের পৈতৃক বাড়িতে আটকা পড়েছিল বহু বছরের পুরনো এক ভয়ঙ্কর রাক্ষসীর আত্মা। আর সেখানে ঘুরতে গিয়েই নিরঞ্জন ওই আত্মার দেখা পায় আর অদ্ভুতভাবে তার সৌন্দর্যের মোহে পড়ে যায় আর ধীরে ধীরে ওই আত্মাকেই ভালোবাসতে শুরু করে। কিন্তু এই ভালোবাসার প্রতিদান যে কতটা ভয়ঙ্কর হতে পারে তা তো নিরঞ্জন কল্পনাও করতে পারেনি। এই অদ্ভুত সম্পর্কের শেষটা কি হতে চলেছে, তাছাড়া এই ভয়ঙ্কর আত্মার অতীতেই বা কি ঘটেছিল, কেনই বা সেই বাড়িতে বছরের পর বছর ধরে আটকা পড়ে আছে, সেই সবই আমরা জানতে পারবো আজকের গল্প আরোপীতে। চলুন তাহলে আর দেরি না করে আজকের এই রহস্যে ভরা গল্পটা শুরু করা যাক। শুরুতে আমাদেরকে পদ্মামণি নামের একজন মেয়ের গল্প বলা হয়। বহু বছর আগে কারুরমানা নামের এক গ্রামে পদ্মামণি নামের এক অপরূপ সুন্দর মেয়ে ছিল, যার সৌন্দর্যে সবাই মুগ্ধ ছিল। পদ্মামণি ছিল খুবই ভালো মেয়ে, সে সবার সাথে ভালো ব্যবহার করত। তবে এই পদ্মামণির উপর নজর ছিল তার নিজেরই মামা দত্তানাথের। দত্তানাথ মোটেও ভালো লোক ছিল না, সে সব সময় লোকেদের উপর জুলুম করত আর সব জায়গায় নিজের রাজত্ব চালাতো, কারো উপর সে দয়া করত না। আর আমরা আরো জানতে পারি এই দত্তানাথ ছিল ভয়ঙ্কর পূজারী, যে কিনা পূজার মাধ্যমে নিজের বাড়ির আশেপাশে খারাপ শক্তি অর্থাৎ আত্মাদের রাখত। তার বাড়ির চারিপাশেই ছিল বিভিন্ন আত্মাদের আনাগোনা, আর এই সবকিছু সে করত নিজের সুরক্ষার জন্য। তবে দত্তানাথের খারাপ নজর পদ্মমণির উপর পড়ে যাওয়ায় সে নানা উপায়ে পদ্মামণিকে পাওয়ার চেষ্টা করতে লাগে। বুঝুন কি জঘন্য একটা ব্যাপার, মামা হয়ে ভাগ্নির উপর নজর দিচ্ছে। এদিকে পদ্মামণিকে দেখা যায় সে তো ভালোবাসতো আর এক গ্রামের সুরিয়া নামের একটা ছেলেকে। সুরিয়ার সাথে পদ্মমণির ভালোবাসার সম্পর্ক ছিল, আর এই দুজনকে ছোটবেলা থেকেই ভালোবাসতো। একে অপরকে তারা অনেক করে চাইতো। পদ্মমণির ইচ্ছা ছিল সে সুরিয়াকে বিয়ে করবে আর তার সাথেই পুরো জীবনটা কাটিয়ে দিবে। আমরা জানতে পারি সুরিয়াও ছিল খুব ভালো একজন পূজারী, তার পূজার সামনে আর কেউ টিকতে পারে না। পদ্মমণি আর সুরিয়া দুজনেই অনেক স্বপ্ন দেখছিল একসাথে থাকার, সংসার করার, সারাটা জীবন কাটানোর। তবে তাদের দুজনের এই ভালোবাসার সম্পর্ক কিছুতেই মেনে নিতে পারে না দত্তানাথ। তার কথা একটাই, সে নিজে যদি পদ্মমণিকে নিজের করে না পায় তাহলে সে তাকে সুরিয়ারও হতে দিবে না। তো একদিন যখন সুরিয়া নিজের পুজোয় মগ্ন ছিল, ঠিক ওই দিনই দত্তানাথের হাতে পদ্মমণির মৃত্যু ঘটে। হ্যাঁ, সে পদ্মমণিকে নিজ হাতে খুন করে। তবে নিজের অপূর্ণ ইচ্ছা রয়ে যাওয়ায় মারা যাওয়ার পরেও পদ্মমণির আত্মা ওই গ্রামেই থেকে যায় আর সব সময়ের কোমল পদ্মমণি হয়ে ওঠে এক ভয়ঙ্কর রাক্ষসী মোহিনী, যে এক এক করে সবার জান নিতে থাকে। আর এবার তো সে তার শয়তান মামা দত্তানাথকেও খুবই জুলুম করে মেরে ফেলে। একদিক থেকে এটা তার উচিত শিক্ষা, তবে মোহিনীর এই অত্যাচার দিনকে দিন বেড়েই যায়। তার অত্যাচারে গ্রামের সবাই ধীরে ধীরে গ্রাম ছেড়ে পালাতে থাকে, কারণ তার এই আতঙ্কে কেউ সেখানে টিকতে পারছিল না। আর কেই বা নিজের মৃত্যু ডেকে আনতে চাইবে। গ্রামে যখন এই সবকিছু চলতে থাকে, ঠিক তখনই সুরিয়া তার সৎ শক্তি দিয়ে পূজা পাঠ করা শুরু করে আর পদ্মমণির আত্মা একটা মূর্তির ভেতর বন্দি করে রাখে আর সব শক্তি তার আংটির ভেতর নিয়ে নেয়। এরপর সুরিয়া সেই মূর্তি নিয়ে নিজের গ্রামে চলে যায় আর একটা জায়গায় সুরক্ষিত অবস্থায় রেখে দেয়, যাতে পদ্মমণি মোহিনীর আত্মা সেখান থেকে বের হতে না পারে। আর ঠিক তখন থেকেই পদ্মমণির আত্মা ওই মূর্তির ভেতরেই আটকা পড়ে যায়। সেই থেকে আজ পর্যন্ত পদ্মমণির আত্মা ওই মূর্তির ভেতরেই রয়েছে, আর আজ পর্যন্ত সেই মূর্তি কেউ দেখেনি। সেটা কোথায় আছে সেটাও কেউ জানে না। তো এই কাহিনীর পরে দৃশ্য পরিবর্তন হয় আর পরের দৃশ্যে আমাদেরকে নিরঞ্জন নামের একটা ছোট্ট ছেলেকে দেখানো হয়। দেখা যায় নিরঞ্জনের মা তাকে নিয়ে পূজা পাঠ করছিল, সে সব সময় এটা করে থাকে। সেই সময় নিরঞ্জন তার মায়ের কাছে পদ্মমণির ব্যাপারে জিজ্ঞেস করে, কারণ সে পদ্মমণির কথা শুনেছে, তাই আজ সে পদ্মমণির গল্প শুনতে চায়। তবে নিরঞ্জনের মুখে পদ্মমণির নাম শুনে খুবই অবাক হয়ে যায় তার মা। নিরঞ্জন তো তাও থামে না, সে জানতে চায় পদ্মমণিকে। তখন তার মা বলে এই অমাবস্যার রাতে পদ্মমণির নাম মুখে নেওয়াটাও অশুভ। সে কেনই নাম নিয়েছে, কেননা বহু বছর আগে পদ্মমণি এই বাড়িটা ধ্বংস করে দিতে চেয়েছিল। অর্থাৎ নিরঞ্জনরা এখন যে বাড়িতে আছে সেই বাড়িতেই পদ্মমণি আটকে আছে। এইটুকু বলার পর হঠাৎ করেই সেখানের বিদ্যুৎ চলে যায়। নিরঞ্জন আর তার মা তো ভীষণ ভয় পেয়ে যায়। আর এর মধ্যে হঠাৎ করে
নিরঞ্জনও কোথাও গায়েব হয়ে যায়। আর তখনই তার মা তাকে ডাকতে থাকে। সে তার ছেলেকে কোথাও খুঁজে পাচ্ছিল না। এর মধ্যে আবারও বিদ্যুৎ চলে আসে, তবে তার মা নিরঞ্জনকে আর খুঁজে পায় না। আর সেই সময় আমরা ছোট্ট নিরঞ্জনকে তার পেছনে দেখতে পাই, যে কিনা খুব ভয়ঙ্কর ভাবে তার দিকে তাকিয়েছিল। তাকে দেখেই মনে হচ্ছিল যে তাকে কেউ পজেস করে নিয়েছে। আর এর সাথে সাথে নিরঞ্জন ধপ করে ঘুম থেকে উঠে পড়ে। এই ভয়ঙ্কর দুঃস্বপ্ন নিরঞ্জন প্রায় সময়ই দেখে, যেটা তার ছোটবেলার কাহিনী। এখন তো সে অনেক বড় হয়ে গেছে, তবে সে যা দেখে এটা কি আসলেই সত্যি কিনা তা তার খেয়াল নেই। যাই হোক, নিরঞ্জন নিজেকে এবার ঠিক করে দ্রুত রেডি হয়ে নেয় আর নিজের কাজের জন্য বেরিয়ে পড়ে। এরপর দেখা যায় নিরঞ্জন একটা রেস্টুরেন্টে চলে আসে, যেখানে তার বাকি কলিগদের সাথে তার মিটিং ছিল। সবাই মিলে তাদের নতুন প্রজেক্ট নিয়ে কথা বলছিল, কিভাবে কি করা যায় সেসব নিয়ে আলোচনা করছিল। সেখানে নিরঞ্জন যায় আর সবার সাথে কথা বলে, তবে সে সবার আগে সাক্ষীর কথা জিজ্ঞেস করে। এই কথা শুনে বাকি সবাই হাসাহাসি করতে থাকে, কারণ সাক্ষী নিরঞ্জনের গার্লফ্রেন্ড ছিল, সাথে তাদের কলিগও। আর তাদের মধ্যে একটা প্রেমের সম্পর্ক যে আছে সেটা সবাই জানতো। তাই এই নিয়েই সবাই একটু হাসি ঠাট্টা করতে থাকে। এরই মাঝে সেখানে সাক্ষীও চলে আসে আর নিরঞ্জনকে গুড মর্নিং জানায়। তবে এখানে একজন মেয়েকে দেখে খুব ভালো করেই বোঝা যাচ্ছিল যে সে নিরঞ্জনের সাথে সাক্ষীকে দেখে মোটেও পছন্দ করছিল না। তাই সে হুট করেই উঠে চলে যায়। এরপর বাকি সবাইও ধীরে ধীরে সেখান থেকে চলে যায়। এখন নিরঞ্জন আর সাক্ষী নিজেদের মতো করেই সুন্দর সময় কাটাতে থাকে। দুজন মিলে ঘুরতে যায়, অনেক আনন্দ করে। আমরা বুঝতে পারি তাদের মধ্যকার ভালোবাসার সম্পর্ক অনেক গভীর আর সুন্দর ছিল। তারা একে অপরকে অনেক ভালোবাসতো। এখানে নিরঞ্জন সাক্ষীকে নিয়েই ভাবছিল আর মুচকি মুচকি হাসছিল। ঠিক সেই সময় নিরঞ্জনের কলিগ মালি এসে নিরঞ্জনকে জানায় যে তাকে এমডি ডাকছে, এক্ষুনি যেতে হবে। এরপরে নিরঞ্জন নিজের ধ্যান ভেঙে এমডির রুমে চলে যায়। এমডি তাকে তাদের নতুন প্রজেক্টের ব্যাপারে আরো কেয়ারফুল হতে বলে, কারণ এই প্রজেক্টটা তাদের সবার জন্য অনেক ইম্পর্টেন্ট ছিল। আর এই প্রজেক্টের ডিরেক্টর ছিল নিরঞ্জন, তাই তাকে সবকিছু ভালো করে করতে হবে। তবে প্রজেক্টের মাঝে অনেক ঝামেলা পোহাতে হয়েছে তাদের, তাই সামনের কাজগুলো আরো ভালোভাবে করতে বলে সে নিরঞ্জনকে। নিরঞ্জন এমডির কথা মনোযোগ দিয়ে শোনে আর এমডিকে তার উপর ভরসা রাখতে বলে, কারণ সে তার টিম নিয়ে অনেক পরিশ্রম করে অনেক ভালোভাবে প্রজেক্টটা রেডি করেছিল। তবে নিরঞ্জন এমডি রুম থেকে বের হয়েই অন্য রুমে যায়। সাক্ষী তাকে দেখেই তাকে ডাক দেয় তার সাথে কথা বলার জন্য, কিন্তু সে সাক্ষীর ডাক না শুনেই সেখান থেকে চলে যায়। এটা দেখেই তো সাক্ষী সাথে সাথে নিরঞ্জনের কাছে চলে আসে আর জিজ্ঞেস করে কি ব্যাপার, তার কি হয়েছে। সে তাকে ডাকলো কিন্তু তার কোনো ভ্রুক্ষেপ নেই। তাছাড়া সে বেশ কিছুদিন ধরে এটা দেখতে পাচ্ছে যে নিরঞ্জন একেবারে মন মরা হয়ে যাচ্ছে। কেন? সাক্ষীর এসব কথা শুনে নিরঞ্জন জানায় আসলে তেমন কিছুই না। সে কথা ঘোরানোর জন্য সাক্ষীকে ঘুরতে যাওয়ার কথা বলে। তবে সাক্ষীর তো মনে হচ্ছিল নিরঞ্জন তার কাছ থেকে কিছু লুকাচ্ছিল, কিন্তু নিরঞ্জন সাক্ষীকে আর কিছুই বুঝতে দেয় না। এরপর সাক্ষী নিরঞ্জনকে তার ফ্রেন্ড আমায়ের বার্থডে পার্টির কথা জানায় আর নিরঞ্জনকেও সেখানে আসতে বলে। নিরঞ্জনও তখন রাজি হয়ে যায়। সে বাড়িতে এসে শাওয়ার নিতে নিলেই হঠাৎ করেই তার চারপাশে তার মায়ের আওয়াজ আসতে থাকে, যেন তাকে তার মা বারবার ডাকছে। আর এই ডাক শুনেই নিরঞ্জন অনেক বেশি ভয় পেতে শুরু করে। সে নিজের কান চেপে ধরে, তবুও বারবার তার মাথায় তার মায়ের আওয়াজই ঘুরপাক খেতে থাকে। এদিকে সাক্ষী নিরঞ্জনের বাড়ির সামনে চলে যায় পার্টিতে যাওয়ার জন্য। সে তো তাকে নিয়ে যাবে বলেছিল। তো কিছুক্ষণ পরই দেখা যায় নিরঞ্জন রেডি হয়ে বেরিয়ে আসে, কিন্তু সে তার গাড়ির চাবি আনতে ভুলে গিয়েছিল। তখন সাক্ষী তাকে নিজের স্কুটিতে করেই নিয়ে যায়। এরপর তারা দুজন বার্থডে পার্টিতে চলে যায়। তবে সেদিন নিরঞ্জন অনেক বেশি ড্রিঙ্ক করে ফেলে আর সাক্ষীর কাছ থেকে দূরে দূরে থাকে। এই সব বিষয় সাক্ষীও খেয়াল করে, তবে তার কাছে এগুলো খুব অদ্ভুত মনে হয়, কারণ হঠাৎ নিরঞ্জনের এমন পরিবর্তনের কারণ কি সেটাই সে বুঝতে পারে না। নিরঞ্জন তো এমন ছিল না, হুট করে কি হলো সেটা নিয়েই সে চিন্তায় পড়ে যায়। এদিকে নিরঞ্জন ড্রিঙ্ক করতে করতে সাক্ষীকে ছাড়িয়ে অন্য একটা মেয়েকে নিয়ে ভেতরে চলে যায়। এটা দেখে সাক্ষীও তাদের পেছন পেছন যায়। সে তখন মেয়েটার কাছ থেকে নিরঞ্জনকে নিয়ে আসে আর নিজের বাসায় পৌঁছে দিতে যায়, কারণ নিরঞ্জন ওই অবস্থাতে ছিল না যে সে তার বাড়িতে যেতে পারবে। সাক্ষীর স্কুটি নষ্ট হয়ে যাওয়ায় সেটা হাত দিয়ে ঠেলে ঠেলে এরপর নিয়ে যেতে হয় আর দুজন মিলে হেঁটে হেঁটে যেতে থাকে। যাওয়ার মাঝেই নিরঞ্জন সাক্ষীর জন্য গান গায় আর এটা শুনেই সাক্ষীর মন ভালো হয়ে যায়। বাসায় পৌঁছে সাক্ষী নিরঞ্জনকে জিজ্ঞেস করে
সে একা রুমে যেতে পারবে কি? নিরঞ্জন জানায় হ্যাঁ, সে একাই যেতে পারবে। সাক্ষী তখন তাকে তার রুমমেট অর্জুনকে ডাকতে বলে যাতে সে তাকে ধরে নিয়ে যেতে পারে, কারণ তার নিরঞ্জনের উপর ভরসা হচ্ছিল না। তবে নিরঞ্জন বলে তার কোনো দরকার নেই, সে একাই যেতে পারবে। এরপর নিরঞ্জন একা একাই বাড়ির ভেতর চলে যায়। তবে সে তার রুমের সামনে আসতেই হঠাৎই আবার তার মায়ের ডাক কানে বাজতে শুরু করে। সে সাথে সাথে তার কান চেপে ধরে আর কোনো মতে নিজের রুমে গিয়ে পৌঁছায়। তাকে দেখেই বোঝা যাচ্ছিল যে সে কোনো অতীতের ট্রমার মধ্যে রয়েছে। কোনো একটা ভয় তাকে এখনো কুড়ে কুড়ে খাচ্ছে, যেখান থেকে সে এখনো বের হতে পারছে না। দৃশ্য চলে যায় পরের দিন। নিরঞ্জন ঘুম থেকে উঠতেই দেখে তার রুমমেট অর্জুন সারা ঘরে পুজো করছে। সে নিরঞ্জনকে ঘুম থেকে উঠতে ডাক দেয়, কারণ তার আজকে ইম্পর্টেন্ট প্রজেক্ট প্রেজেন্ট করার দিন। অর্জুন নিরঞ্জনকে ডাক দিয়ে নিজের কাজে চলে যায়। নিরঞ্জন উঠে কোনো মতে রেডি হয়ে অফিসে চলে আসে। অফিসে আসতে এমডি নিরঞ্জনকে ডেকে পাঠায়। সে এমডির রুমে গেলে এমডি তাকে বারবার সতর্ক করে দেয় এই প্রজেক্টটা নিয়ে, যে আজকে তাদের যেভাবেই হোক খুব সুন্দর করে প্রজেক্ট প্রেজেন্ট করতে হবে, আর প্রেজেন্ট করার দায়িত্ব নিরঞ্জনের হাতে। নিরঞ্জন এমডির কথা মেনে বাইরে এসে সব টিমমেটদের সাথে প্রজেক্ট নিয়ে কাজ করতে থাকে। এই পুরো প্রজেক্টে নিরঞ্জনের পরিশ্রম অনেক বেশি ছিল, আর নিরঞ্জন এটা লিডার ছিল, তাই সে প্রজেক্টটা রিপ্রেজেন্ট করতে শুরু করে। তবে তখনই হঠাৎ করে নিরঞ্জনের মাথায় আবারও সে তার মায়ের ডাক ঘুরতে থাকে, যার কারণে সে মাঝপথেই তার প্রজেক্ট রেখে সেখান থেকে চলে যায়। এমন পরিস্থিতিতে তো এমডি সহ সবাই অনেক অবাক হয়ে যায়, কিন্তু সাক্ষী তখন কোনো মতে সবকিছু হ্যান্ডেল করে আর নিজেই প্রজেক্টটা দেখতে থাকে। এদিকে নিরঞ্জন ঠিক হয়ে এসে সাক্ষীকে নিজের জায়গায় দেখে মন খারাপ করে আর সেখান থেকে চলে যায়, কারণ এতদিন কঠোর পরিশ্রম করে নিরঞ্জন নিজে প্রজেক্ট রেডি করেছে। তবে কিছুক্ষণের জন্য সাক্ষী সব ক্রেডিট নিয়ে নিয়েছে, আর এখন সবাই সাক্ষীকেই বাহবা দিচ্ছে। তাই এরপরে নিরঞ্জন কিচ্ছু না বলে তার গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে। আর এরই সাথে আমরা সে আয়রানাথ নামের গ্রামের দৃশ্য দেখতে পাই, যেখানে দুজন চোর গ্রামের ভেতর আসে। তারা মূলত এসেছে খাজানা খুঁজতে। এখানে কাস্তা নামের চোর জানায় তার গুরু জানিয়েছে এই গ্রামের একটা বাড়িতে অনেক ধন সম্পদ পাওয়া যাবে। মূলত ওই বাড়ি লুট করতে এসেছে তারা। তবে এখানে থাকা আরেকজন চোর হারার মনে হচ্ছিল এই গ্রামে তারা কিছু পাবে না। যাক, এরপরও দুজন মিলে রাত হওয়ার অপেক্ষা করছিল, তাই সেখানে এক জায়গায় বসে দুজন ড্রিঙ্ক করতে থাকে আর রাত হওয়ার অপেক্ষা করতে থাকে। যখন কেউ আশেপাশে থাকবে না তখনই তারা সুযোগ বুঝে চুরি করতে বেরোবে। তো রাত হওয়ার সাথে সাথে দুজন ওই গ্রামের বড় একটা পরিত্যক্ত বাড়িতে চলে যায়, যেখানে কেউ থাকে না। তবে চোরদের মতে এখানে অনেক দামি দামি জিনিস পাওয়া যাবে। কাস্তার হারা দুজন চুপি চুপি বাড়ির ভেতর ঢুকে পড়ে। দুজনের মনে ভীষণ ভয় ছিল, কিন্তু তারপরেও তারা দেয়াল ধরে ধরে আস্তে আস্তে ভেতরে ঢোকে। কিন্তু এখানে হারা অনেক উল্টো পাল্টা কাণ্ড করছিল, আর এরকম করলে যে কোনো সময় মানুষ তাদেরকে দেখে ফেলতে পারে। তাই তারা দুজন দেয়াল টপকে ভেতরে যায়। তবে সিঁড়ি দিয়ে নামার সময় তো কাস্তার লুঙ্গি খুলে যায়। এসব মজার কাহিনীর মাঝেই তারা বাড়ির একটা রুম খুলতে পারে, আর সেখানেই তারা খোঁজাখুঁজি করতে থাকে। সেখানে গিয়ে তারা একটা বাক্স খুঁজে পায়। এই বাক্সের ভেতরের অনেক জিনিসের মাঝে তারা লাল কাপড়ে মোড়ানো কিছু একটা খুঁজে পায়। কাস্তা সেটা হাতে নেয় আর দেখে লাল কাপড়টা অনেক সুতো দিয়ে বাঁধা আছে। ভেতরে কি সেটা দেখার জন্য কাস্তা সুতোগুলো খুলে লাল কাপড় সরাতেই দেখে ভেতরে একটা মূর্তি ছিল। তবে মূর্তিটা ছুতেই কাস্তার কারেন্ট লেগে যায়, কিন্তু মূর্তিটা দেখে বোঝা যাচ্ছিল এ দ্বারা তারা অনেক লাভবান হবে। তাই লোভে পড়ে তারা দুজন মিলে মূর্তিটা নিজেদের সাথে করে নিয়ে আসতে থাকে। মাঝ রাস্তায় তারা বাড়ির ভেতর একটা কাপলকে দেখতে পায়, যারা সেখানে ঘনিষ্ঠ অবস্থায় ছিল। এটা দেখে তারা দুজনই লুকিয়ে যায় আর তাদেরকে চুপি চুপি দেখতে থাকে। এখানে মেয়েটা ছেলেটাকে জিজ্ঞেস করে তারা আর কয়দিন এভাবে লুকিয়ে দেখা করবে, সে তাকে বিয়ে করবে কবে। মেয়েটার কথা শুনে ছেলেটা উত্তর না দিয়েই তার কাছে আসতে নেয়। আর তখনই আমরা দেখি মেয়েটার চোখ অদ্ভুত ভাবে লাল হয়ে যায়, আর সে সাথে সাথে ছেলেটাকে ধাক্কা দিয়ে পানির ভেতর ফেলে দেয় আর তাকে সেখানেই মেরে ফেলতে থাকে। এরকম ভয়ঙ্কর দৃশ্য দেখে ওই দুজন চোরই প্রচন্ড ভীত হয়ে যায়। তাই তারা তাড়াতাড়ি করে ওই মূর্তিটা নিয়ে সেখান থেকে চলে যেতে থাকে। তবে মূর্তিটাও তাদের হাত থেকে পানিতে পড়ে যায়। দুজন ভয়ে তখন ওই মূর্তি রেখেই সেখান থেকে পালিয়ে যায়। এদিকে তখনই আমরা মেয়েটাকে অদ্ভুত পোশাকে পানি থেকে উঠতে দেখি। অর্থাৎ এটাই ছিল সেই পদ্মমণির আত্মা,
যে এখন মোহিনী রাক্ষসী হয়ে উঠেছে। এতদিন সে ওই মূর্তিটার ভেতরেই বন্দী ছিল। তবে দুজন চোর এসে মূর্তি খুলতেই পদ্মমণির আত্মাও ছাড়া পেয়ে যায়। এদিকে মোহিনীর আত্মা মুক্তি পেতেই নিরঞ্জন ঘুমের মধ্যে যেন টের পেতে থাকে সে কোনো একটা স্বপ্ন দেখে তাড়াতাড়ি করে ঘুম থেকে উঠে যায়। পুরো রুমে তখন নীরবতা ছিল, তবুও নিরঞ্জন একা একা উঠে কোথাও একটা চলে যায়। দৃশ্য চলে যায় পরদিন সকালবেলা। অর্জুন নিরঞ্জনকে ডাকতে তার রুমে আসে, কিন্তু দেখে নিরঞ্জনের রুম পুরো ফাঁকা। নিরঞ্জনকে না দেখে অর্জুন অবাক হয়ে যায় আর বাড়ির আশেপাশে খুঁজতে থাকে যে সে গেলটা কোথায়। তখনই অর্জুন নিরঞ্জনকে ঘরের বাইরে একটা জায়গায় অজ্ঞান অবস্থায় পড়ে থাকতে দেখে। এটা দেখেই তো সে তাড়াতাড়ি করে তার কাছে যায় আর তার হুঁশ ফিরায় আর তাকে জিজ্ঞেস করে নিরঞ্জন এখানে আসলো কি করে। তবে নিরঞ্জন নিজেও বুঝতে পারে না তার সাথে কি হচ্ছে, তাই সে অর্জুনকে কিচ্ছু বলে না। অন্যদিকে সকালে কুমারান নামের একজন লোক চুপি চুপি বাড়িতে ঢুকে নারিকেল চুরি করার জন্য। বাড়িতে কেউ না থাকার সুযোগ নিয়ে সে ভেতরে ঢোকে আর পুকুরের সামনে যেতেই কুমার পুকুরের ভেতর একজন লোকের লাশ ভাসতে দেখতে পায়। এটা দেখেই তো সে প্রচন্ড ভয়ে দৌড়ে সেখান থেকে পালায়। মূলত এই লোকটাকেই কাল রাতে মোহিনীর আত্মা পানিতে চুবিয়ে মেরেছিল। তো এরপরই কুমার সেখানে পুলিশ ডেকে আনে আর পুলিশ এসে লোকটার লাশ উঠিয়ে নিয়ে যায়। এখানে এই বাড়ির দায়িত্বে ছিল গোবিন্দা। পুলিশ গোবিন্দাকে জিজ্ঞাসাবাদ করে আর এই বাড়ির মালিককে তাড়াতাড়ি বাড়ি ফিরে আসতে বলে। এদিকে আমরা ওই দুজন চোরকেও সেখানে দেখতে পাই, যারা সকাল হওয়া মাত্রই এখানে চলে এসেছে আর এসেই দুজন মিলে কৌশলে একজন মহিলা পুলিশের ওয়ালেট চুরি করে নেয়, যেটা পুলিশটা বুঝতেও পারে না। এরপর সবাই চলে যেতেই তারা দুজন পুকুরের সামনে যায়, যেখান থেকে তাদের মূর্তিটা পানিতে পড়ে গিয়েছিল। কাস্তা তখন লাঠি দিয়ে মূর্তিটা ওঠানোর চেষ্টা করে, তবে অনেক চেষ্টার পরেও তারা সেটা পায় না। তখন কাস্তা পানিতে নামতে নিলে হারা তাকে আটকায়, কারণ পুলিশ এখানে যে কোনো মুহূর্তে চলে আসতে পারে। তাই দুজন তখন হতাশ হয়ে মূর্তি না নিয়েই সেখান থেকে চলে যায়। এদিকে অর্জুনকে দেখানো হয় নিরঞ্জনকে রিল্যাক্সে বসিয়ে এসে জিজ্ঞেস করে সে বাইরে কিভাবে গিয়েছে। তবে এইবার নিরঞ্জন কিছুটা রাগই দেখায় আর বলে সে কিছু জানে না। তার এমন অদ্ভুত ব্যবহার দেখে অর্জুনেরও একটু অবাক লাগে আর তার এসব উদ্ভট ব্যবহার সে বেশ কয়দিন ধরেই লক্ষ্য করছে, কিন্তু এরপরেও সে কিছুই বলে না। নিরঞ্জন এরপর উঠে বাহিরে চলে যায় আর তখনই তার ফোনে তার ভাই গোবিন্দা কল করে আর জানায় তাদের বাড়িতে মার্ডার হয়েছে, নিরঞ্জনকে এখনই বাড়িতে আসতে হবে। এই কথা শুনে সে খুবই অবাক হয়ে যায়। আমরা বুঝতে পারি ওই গ্রামের ওই বাড়িটা মূলত নিরঞ্জনেরই ছিল। এইবার নিরঞ্জন সিদ্ধান্ত নিয়ে নেয় বাড়িতে যাওয়ার, তাই সে ছুটি নিতে অফিসে চলে যায়। সেখানে সাক্ষী তাকে দেখে ডাক দিলেও সে সাক্ষীর সাথে কথা বলে না। নিরঞ্জন এরপর এমডির কাছে চলে যায় আর তার জন্য ছুটি চায়। তবে ওই দিনের মতো একটা গুরুত্বপূর্ণ দিনে নিরঞ্জনের ওইভাবে চলে যাওয়া, এছাড়াও অফিসের কাজে ঠিকমতো মনোযোগ না দেওয়ার কারণে এমডি তাকে ছুটি দিতে চায় না। তবে এখানে নিরঞ্জন রেগে নিজের চাকরি ছেড়েই চলে আসে। তার এরকম অদ্ভুত ব্যবহার যেন সবাইকেই অবাক করে দিচ্ছিল। নিরঞ্জন তো রেগে মেগে বেরিয়ে আসে। তখন সাক্ষী তার কাছে আসে আর জিজ্ঞেস করে তার সাথে সে কথা বলছে না কেন। নিরঞ্জন সাক্ষীর সাথেও রাগ দেখায় আর বলে সাক্ষী তো তার ক্রেডিট সব নিয়েই নিয়েছে, এখন তো তার খুশি থাকার কথা। নিরঞ্জনের এমন কথা শুনে খুবই অবাক হয়ে যায় সে। নিরঞ্জন এরপর সাক্ষীর কোনো কথা না শুনেই সেখান থেকে চলে যায়। সাক্ষী তাকে অনেক ডাক দেয়, কিন্তু নিরঞ্জন শোনে না। সাক্ষীর এতে ভীষণ খারাপ লাগে। এদিকে নিরঞ্জন তার গ্রামের বাড়িতে চলে যায়। গোবিন্দা নিরঞ্জনের জন্য বাড়িটা আগে থেকেই পরিষ্কার করে রেখেছে। সে নিরঞ্জনকে বাড়িতে পৌঁছে দিয়ে সেখান থেকে চলে যায়। আচ্ছা, গোবিন্দা হয়তো নিরঞ্জনের আপন ভাই না হলেও ভাইয়ের মতো ছিল আর এ বাড়ি দেখাশোনাও করত। যাক, সে যাওয়ার পর নিরঞ্জন তার পুরো বাড়িটা ঘুরে ঘুরে দেখতে থাকে। ছোটবেলায় পুরোটা সময় সে তার মায়ের সাথে এই বাড়িতেই কাটিয়েছে। এই বাড়ির প্রতিটা কোনায় নিরঞ্জন আর তার মায়ের স্মৃতি ছিল। সে সেগুলোই ঘুরে ঘুরে দেখতে থাকে আর স্মৃতিচারণ করতে থাকে। এর মাঝে সাক্ষী নিরঞ্জনকে অনেকবার কল করে, তবে সে তার ফোনই রিসিভ করে না। নিরঞ্জন তাদের পুকুরের সামনে চলে আসে। অনেকদিন পর পুকুর দেখে নিরঞ্জন পুকুরে নেমে যায় আর সেখানেই সাঁতার কাটতে থাকে। সে পানিতে ডুব দিতেই ওই মূর্তিটা খুঁজে পায়। সে বুঝতে পারে না এই মূর্তিটা কিসের, তবুও সে সেটা নিজের কাছে রেখে দেয়। রাতে নিরঞ্জন মূর্তিটা নিজের পাশে রেখে কাজ করছিল। হঠাৎ করেই তার মনে হতে থাকে তার আশেপাশে কেউ নুপুর পরে হাঁটছে। সে নিজের মনের ভুল ভেবে আবারও কাজে মনোযোগ দেয় আর তখনই আমরা জানালার বাহিরে এক ঝলক সাদা কাপড়ে মোড়ানো কাউকে দেখতে পাই। এবার নিরঞ্জনের অদ্ভুত লাগতে শুরু করে। সে আশেপাশে তাকাতেই তার সামনে আমরা সাদা কাপড় পরা একজনকে স্পষ্ট দেখতে পাই আর তখনই বাইরে কিছু পড়ার শব্দ পেয়ে নিরঞ্জন সেই দিকে যায়। সে সিঁড়ি দিয়ে নামতে নামতেই তার সামনে দিয়ে সাদা কাপড় পরে কেউ চলে যায়, যেটা দেখে নিরঞ্জন তাড়াতাড়ি করে নিচে নামে। তবে তখন কেউ ছিল না। সে আস্তে আস্তে
জঙ্গলের দিকে চলে যায় আর আশেপাশে খুঁজতে থাকে কেউ আছে কিনা। তবে আমরা নিরঞ্জনের পেছনে সাদা কাপড় পরা পদ্মমণির আত্মা দেখতে পাই। অর্থাৎ পদ্মমণি এবার নিরঞ্জনের ধ্যান ভাঙানোর চেষ্টা করছে। এভাবে করেই সে বারবার নিরঞ্জনের পেছন পেছন চলে আসে, তবে নিরঞ্জন তাকে দেখতে পায় না। হঠাৎ সিঁড়ি দিয়ে কিছু পড়ে যাওয়া দেখে নিরঞ্জন ভেতরে চলে যায় আর তখন একা একাই বাড়ির দরজা আটকে যায়। এরপর আমাদের পরের দিনের দৃশ্য দেখানো হয়। আশ্চর্যজনকভাবে নিরঞ্জন তখনও সুস্থ ছিল, অর্থাৎ কাল রাতে পদ্মমণির আত্মা নিরঞ্জনকে কিচ্ছু করেনি। এখানে নিরঞ্জন তাদের গ্রামের একজন পুরোহিতের সঙ্গে দেখা করতে আসে, যে তাদের আগে থেকেই পরিচিত ছিল। সে পুকুরে পাওয়া সেই মূর্তিটা পুরোহিতকে দেখায়, যেটা দেখা মাত্রই পুরোহিত অবাক হয়ে যায়, কারণ এই মূর্তির ভেতরেই মোহিনীকে আটকে রাখা হয়েছিল। পুরোহিত বুঝতে পারে কেউ এই মূর্তি থেকে মোহিনীর আত্মাকে বের করেছে। তবে নিরঞ্জনকে এখনো সুস্থ দেখে অবাক হয় সে। পুরোহিত নিরঞ্জনকে বলে মোহিনী নিরঞ্জনকে এখনো জীবিত রেখেছে, এটা তার ভাগ্য। এরই মধ্যে সেখানে পুরোহিতের ওয়াইফ চলে আসে আর নিরঞ্জনকে দেখে জিজ্ঞেস করে সে ওই বাড়িতে ঠিক আছে কি। তখন সে পুরোহিতের হাতে মূর্তিটা দেখে বলে এই মূর্তিটা সে কোথায় দেখেছে। তার কথা শুনে পুরোহিত রেগে যায় আর তার স্ত্রীকে সেখান থেকে পাঠিয়ে দেয়। এরপর সে নিরঞ্জনকে নিয়ে অন্য জায়গায় চলে যায় আর জিজ্ঞেস করে নিরঞ্জন বহু যুগ আগের পদ্মবতীর কাহিনী জানে কিনা। তখন নিরঞ্জন জানায় পুরোপুরি জানে না, তবে কিছু জানে। তখন পুরোহিত জানায় পদ্মবতী নিজের রূপের প্রতি নিরঞ্জনকে আকর্ষণ করার চেষ্টা করবে, এটাও এক ধরনের চাল। তাই নিরঞ্জনকে মোহিনীর আত্মা থেকে বেঁচে থাকতে হবে। এবার পুরোহিত নিরঞ্জনকে পদ্মমণির পুরো ঘটনাটা বলতে শুরু করে। বহু বছর আগে অমাবস্যার দিনেই পদ্মমণি ভয়ঙ্কর মোহিনী ইয়াক্ষিতে পরিণত হয়। পদ্মমণি খুবই সাংসারিক মেয়ে ছিল। সে নিয়মিত পুজো পাঠ করত আর নিজেকে সাজাতে পছন্দ করত। তবে ওই দিন রাতেই তার মামা দত্তনাথ পদ্মমণির কাছে আসে আর তার ওড়না গলায় পেঁচিয়ে তাকে মারার চেষ্টা করে। পদ্মমণি অনেক চেষ্টা করে নিজেকে বাঁচানোর, কিন্তু সে কোনোভাবেই পারে না। তার মামা দত্তনাথ তাকে ঠিকই শ্বাসরুদ্ধ করে সেখানেই মেরে ফেলে। এরকমই ভরা অমাবস্যার রাতে পদ্মমণির মৃত্যু ঘটে আর পদ্মমণি তার বদলা নেওয়ার জন্য আত্মা হয়ে আবারও পৃথিবীতে ফিরে আসে আর তার শক্তি অনেক গুণ বেড়ে যায় আর সে মোহিনী ইয়াক্ষিতে পরিণত হয়। এরপর সুরিয়া নিজেই পদ্মমণির শক্তিকে দমাতে নিজের সামনে ওই মূর্তিটা রাখে আর পূজা পাঠ করতে থাকে পদ্মমণিকে আটকানোর জন্য। সুরিয়া তখন নিজের হাতে একটা আংটিও পরে নেয়। এরপর সে অনেক সময় ধরে পুজো করে আর অবশেষে পদ্মমণির আত্মাকে ওই মূর্তির ভেতর বন্দি করে মূর্তিটা লাল কাপড়ে বেঁধে নিজের বাড়িতে এনে রেখে দেয়। এই পুরো কাহিনী শোনার পর আমরা একটা জিনিস ক্লিয়ার হই যে সুরিয়া যে বাড়িতে পদ্মমণিকে আটকে রাখা সেই মূর্তিটা রেখেছিল সেটা বর্তমানে নিরঞ্জনের বাড়ি ছিল, অর্থাৎ সুরিয়া নিরঞ্জনের পূর্বপুরুষ ছিল। এখানে পুরো কাহিনী শোনার পর নিরঞ্জন পুরোহিতকে জিজ্ঞেস করে তারা আবারও পদ্মমণির আত্মাকে বন্দী করার জন্য কি করবে। এবার পুরোহিত নিরঞ্জনকে তাদের পুজোর রুমে নিয়ে যায়। এরপর নিরঞ্জনকে একটা আংটি দেয়। আমরা দেখি এটাই সেই আংটি ছিল যেটা পরে সুরিয়া পদ্মমণির আত্মাকে বন্দী করেছিল। আংটিটা অনেক শক্তিশালী ছিল, তাই পুরোহিত আংটিটা নিরঞ্জনকে দিয়ে দেয় আর বলে এই আংটিটা যদি সে কোনোভাবে পদ্মমণির হাতে পরিয়ে দিতে পারে তাহলে পদ্মমণির সব শক্তি চলে যাবে আর পরে সে তার আত্মাকে আবারও বন্দী করতে পারবে। তবে এই আংটি পদ্মমণির হাতে পরানো এতটাও সহজ হবে না। নিরঞ্জনকে পদ্মমণির ধ্যান সরিয়ে নিজের দিকে নিতে হবে, এরপর সে সেটা তাকে পরাতে পারবে। নিরঞ্জন পুরোহিতের কথা মনোযোগ দিয়ে শোনে আর কাজটা করতে রাজি হয়ে যায়। এরপর সে আংটিটা নিয়ে বাড়িতে চলে যায়। নিরঞ্জন ওই মূর্তিটা নিজের সামনে রেখেই কাজ করতে শুরু করে। তখন হঠাৎই মূর্তিটা একা একা নড়তে শুরু করে। এইবার নিরঞ্জন আর ভয় পায় না, কারণ সে নিজেই পদ্মমণির আসার অপেক্ষা করছিল। নিরঞ্জন মূর্তিটা হাতে নিয়ে পদ্মমণিকে জিজ্ঞেস করে যে সে এখনো তাকে কেন মারেনি। নিরঞ্জনের কথা শুনে তার পাশের লাইট ফ্লিকার করতে শুরু করে। সে বুঝতে পারে পদ্মমণি তার আশেপাশেই আছে, তাই সে বলে সে পদ্মমণিকে দেখতে চায়। এরপর সে উঠে দাঁড়ায়। নিরঞ্জন বারবার পদ্মমণিকে তার সামনে আসতে বলে আর একটু পরেই সে তার পাশে তাকাতেই পদ্মমণি নিরঞ্জনের পাশে এসে দাঁড়ায়। সে আর তার অপরূপ সুন্দর রূপ দেখে নিরঞ্জন নিজেও মুগ্ধ হয়ে যায়। পদ্মমণিও নিরঞ্জনের কাছে এসে তাকে বলতে থাকে সে যাকে সবচেয়ে বেশি ভালোবাসে সে হলো সুরিয়া, আর সেই সুরিয়ার রক্তই নিরঞ্জনের শরীরে বইছে। তাই পদ্মমণি এখনো নিরঞ্জনকে মারেনি। এই বলে সে নিরঞ্জনকে নিজের উপর আরো আকর্ষিত করতে থাকে আর দুজন মগ্ন হয়ে যায় ভালোবাসায়। পরের দিন পদ্মমণির গভীর সৌন্দর্যের ভাবনায় নিরঞ্জনের ঘুম ভাঙে। সে যেন এখন আরো বেশি খুশি আর সচ্ছল হয়ে উঠেছে, যেন পদ্মমণিকেই তার জীবনে দরকার ছিল। সে উঠে বাইরে চলে যায় আর সেখানেই তখন পদ্মমণি বসেছিল। নিরঞ্জন পদ্মমণির কাছে গিয়ে জিজ্ঞেস করে সে কি দিনের বেলাতেও থাকতে পারে। পদ্মমণি বলে তার মধ্যেই শক্তি আছে, সাধারণ আত্মা যা না পারে পদ্মমণি সেই সব করতে পারে। সে নিরঞ্জনের বেলায় খুব কোমল ছিল, তাকে দেখে বোঝাই যাচ্ছিল না যে সে কোনো মানুষ ছিল না। আর নিরঞ্জনের কাছে ব্যাপারগুলো খুব ভালো লাগে। পদ্মমণি নিরঞ্জনকে জিজ্ঞেস করে সে এখন কোন যুগে আছে। নিরঞ্জন জানায় পদ্মমণি যখন বেঁচে ছিল সেই যুগ আরো 1000 বছর আগে চলে গেছে। এই কথা শুনে সে বলতে থাকে তাহলে এতদিনে সব পরিবর্তন হয়ে গেছে। নিরঞ্জন বলে হ্যাঁ, এখানকার রাস্তাঘাট সহ মানুষ সব পরিবর্তন হয়েছে। তার কথা শুনে পদ্মমণি তার সাথে পুরো জায়গা ঘোরার বায়না ধরে। তখন নিরঞ্জন ও পদ্মমণিকে ঘুরতে নিয়ে যাওয়ার জন্য রাজি হয়। তবে তার আগে পদ্মমণির জামা চেঞ্জ করতে বলে, কারণ সে যেই জামা পরে আছে সেটা 1000 যুগ আগে চললেও এই যুগে চলে না। পদ্মমণিও জামা চেঞ্জ করতে চলে যায়। তখন পুরোহিত নিরঞ্জনকে কল করে আর বলে আজ পূর্ণিমার রাত আর আজ রাতের মধ্যেই তাদেরকে সব কাজ সেরে
ফেলতে হবে। পদ্মমণি নানাভাবে নিরঞ্জনকে ফাঁসানোর চেষ্টা করবে, তবে সুযোগ বুঝে তাকে পদ্মমণির হাতে আংটিটা পরিয়ে দিতে হবে। তা না হলে পদ্মমণি তাদেরকে মেরে আরো শক্তিশালী হয়ে উঠবে। নিরঞ্জন পুরোহিতের কথা ভালোভাবে শোনে। এরই মাঝে পদ্মমণি রেডি হয়ে চলে আসে। তাকে নতুন রূপে দেখে তো নিরঞ্জন আরো বেশি মুগ্ধ হয়ে যায়। এরপর সে পদ্মমণিকে নিজের সাথে করে নিয়ে অনেক জায়গায় ঘোরাতে থাকে আর সুন্দর সুন্দর মুহূর্ত কাটাতে থাকে। এদিকে গোবিন্দ নিরঞ্জনের বাড়ির সামনে এসে অপেক্ষা করছিল। নিরঞ্জন তখন পদ্মমণিকে সাথে করে নিয়ে আসে। সে গোবিন্দাকে দেখে তার সাথে পদ্মমণির পরিচয় করিয়ে দেয়। তবে নিরঞ্জন পদ্মমণিকে মোহিনী ইয়াকশি বলতেই পদ্মমণির রাগে চোখ লাল হয়ে যায় আর সে রেগেমেগে সেখান থেকে চলে যায়। অর্থাৎ নিরঞ্জন এভাবে অন্য কারো সামনে পদ্মমণির আসল রূপের ব্যাপারে বলে দেওয়ায় সে ব্যাপারটা পছন্দ করেনি। এখানে গোবিন্দ নিরঞ্জনকে একটা আত্মার সাথে এভাবে ঘুরতে দেখে অবাক হয়ে যায়। সে নিরঞ্জনকে সাবধানে থাকতে বলে, তবে নিরঞ্জন বলে পদ্মমণি তার কোনো ক্ষতি করবে না। এদিকে পদ্মমণির ভেতরের ইয়াকশি রূপ চলে এসেছিল। সে পাগলের মতো করছিল। তখন নিরঞ্জন তার কাছে যায়, তবে পদ্মমণি তার সাথেও অনেক রাগারাগি করে আর বলে তার আসল পরিচয়ের ব্যাপারে নিরঞ্জন বাদে অন্য কেউ জানুক সে চায় না। পদ্মমণি গোবিন্দাকে মেরে ফেলতে চায়, কিন্তু নিরঞ্জন কোনো মতে তাকে আটকায়। সে তখন রেগেমেগে নিরঞ্জনকে রেখেই চলে যায়। এরই মধ্যে পুরোহিত আবারও নিরঞ্জনকে কল করে আর জানায় এখন সময় চলে এসেছে পদ্মমণির হাতে আংটি পরিয়ে দেয়ার আর নিরঞ্জনকে কাজটা দ্রুত করতে হবে। তবে সে পদ্মমণির সাথে কিছু সময় কাটিয়ে পদ্মমণির উপর দুর্বল হয়ে পড়েছিল। তার মতে পদ্মমণি মানুষের মতোই থাকতে শুরু করেছে আর কারো ক্ষতি করছে না, তাই সে তাকে আর আটকে ফেলতে চায় না। তবে নিরঞ্জনের কথা শোনার পর পুরোহিত বলে নিরঞ্জনের ভুলে গেলে চলবে না, পদ্মমণি কোনো মানুষ না বরং মোহিনী ইয়াকশি, আর সে এখন ভালো ব্যবহার করছে কারণ মানুষের রক্তই পদ্মমণির একমাত্র শক্তির উৎস। আর পদ্মমণি নিরঞ্জনকে নিজের জালে ফেলে তাকে মেরে ফেলার চেষ্টা করবে, তাই তাকে সাবধান থাকতে হবে। পুরোহিত নিরঞ্জনকে তার কাজ করতে বলে আর বাকিটা সে দেখে নিবে বলে। কথা বলতে বলতে এরই মাঝে পদ্মমণি নিজের রাগ দমিয়ে আবারও নিরঞ্জনের সামনে এসে দাঁড়ায় আর নিরঞ্জনকে নিজের কাছে ডাকতে থাকে। অন্যদিকে সেদিনের পর থেকে সাক্ষী আর কোনোভাবেই নিরঞ্জনের সাথে কন্ট্যাক্ট করতে পারে না, তাই সে অনেক বেশি চিন্তিত ছিল। সাক্ষীর অবস্থা দেখে মালি তার কাছে আসে আর তাকে সান্ত্বনা দিয়ে বলে নিরঞ্জন কিছুদিনের জন্য তার গ্রামে গিয়েছে, কদিন পরেই সে চলে আসবে। তবে সাক্ষীর মন মানছিল না, কারণ সে শিওর ছিল নিরঞ্জনের জীবনে কিছু একটা ঘটছে যেটা নিরঞ্জন কারোর সাথে শেয়ার করছে না, আর যে কোনো ভাবে হোক সাক্ষী সেটা বের করতে চায়। এবার মালি সাক্ষীকে তাদের এমডির সাথে দেখা করতে বলে, কারণ নিরঞ্জন আর এমডি অনেক আগে থেকেই পরিচিত। নিরঞ্জনের ব্যাপারে এমডি অনেক কিছু জানে, তাই তার কাছে গেলে সাক্ষীর কিছুটা সাহায্য হতে পারে। আর এরপরেই সাক্ষী আর মালি এমডির কাছে চলে যায় আর তার কাছে নিরঞ্জনের ব্যাপারে জিজ্ঞেস করে। এখানে এমডি জানায় সে নিরঞ্জনকে অনেক আগে থেকেই চেনে আর তার ব্যাপারে ভালো করেই জানে। তবে নিরঞ্জনের ছোটবেলা থেকে একটা সমস্যা ছিল, যেন নিরঞ্জনের মধ্যে কোনো ফিয়ার ছিল, আর যার কারণে সে একজন সাইকোলজিস্ট ডাক্তারের আন্ডারেও ছিল। এমডি এখন সাক্ষীকে নিরঞ্জনের সেই ডাক্তার সানির সাথে দেখা করতে বলে, কারণ একমাত্র সানি ভালো করে বলতে পারবে নিরঞ্জনের ব্যাপারে। এখন দৃশ্য চলে যায় রাতের বেলা। আকাশে চাঁদ তখন পুরোপুরি পূর্ণ ছিল। নিরঞ্জন তার রুমে শুয়েছিল। তখন পদ্মমণি নিরঞ্জনের কাছে আসে আর তখনকার ব্যবহারের জন্য তার কাছে ক্ষমা চায়। নিরঞ্জন পদ্মমণিকে কিচ্ছু বলে না। পদ্মমণি নিরঞ্জনের কাছে আসতে থাকে আর সেই সুযোগেই নিরঞ্জন তার হাতে আংটিটা পরিয়ে দেয়। আংটি পরাতেই পদ্মমণি তার আসল রূপে চলে আসে, কিন্তু সে তার শক্তি নিরঞ্জনের উপর প্রয়োগ করতে পারছিল না। নিরঞ্জন কোনো মতে পদ্মমণিকে সেই ঘরে আটকে রেখে বেরিয়ে পড়ে। পুরোহিত তার পুজো পাঠ শুরু করে দেয়। নিরঞ্জন পুকুরে গোসল করে শুদ্ধ হয়ে আসে। পুরোহিত তার সামনে মূর্তিটা রেখে পুজো করতে শুরু করে। অন্যদিকে সেদিন রাতেই ওই চোর দুটো আবারও সেই বাড়িতে আসে চুরি করার জন্য। তারা দুজন আবারও চুপি চুপি করে বাড়ির ভেতর যেতে থাকে। দুজন ভেতরে গিয়ে একটা দরজার সামনে যেতেই ঘন্টার আওয়াজ শোনা যায়। কাস্তা ভাবে হয়তো হারার ফোনের শব্দ, তাই কাস্তা হারাকে জিজ্ঞেস করে সে আজও তার ফোন নিয়ে এসেছে কি। হারা জানেন না, সে তো ফোন আনেনি। এবার দুজন আশেপাশে খুঁজতে খুঁজতে একটা জানালা দিয়ে উকি দিতেই দেখে ভেতরে পুরোহিতরা পুজো করছে। সে সময় হারা দেখে পুরোহিত সেই মূর্তিটা সামনে রেখে পুজো করছে, যেটা সেদিন তাদের হাত থেকে পানিতে পড়ে গিয়েছিল। এটা দেখার পরেই হারা সেই মূর্তি নিতে যায়, তবে ভেতরে মানুষ থাকায় কাস্তা যেতে মানা করে। এদিকে পুজো শেষে পুরোহিত এবার নিরঞ্জনকে নিয়ে পদ্মমণিকে নিয়ে আসতে চলে যায়। নিরঞ্জন যে রুমে পদ্মমণিকে আটকে রাখে সেই রুমে গিয়ে তারা পদ্মমণিকে ধরে পুজোর রুমে নিয়ে আসে। তবে সেখানে গিয়েই দেখে মূর্তিটা গায়েব, অর্থাৎ সবাই এই রুম থেকে যেতেই ওই চোর দুটো এসে মূর্তিটাকে নিয়ে চলে যায়। তবে এখানে মূর্তিটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ছিল, আর মূর্তি গায়েব শুনে এবার পদ্মমণির ভেতরেও শক্তি চলে আসে। নিরঞ্জন সহ সবাই পদ্মমণির থেকে দূরে চলে যায়। পদ্মমণি তখন হাসতে থাকে আর হুট করেই সেখান থেকে গায়েব হয়ে যায়। এখন পদ্মমণিকে ধরা অসম্ভব ছিল। এখানে ওই চোর দুজন মূর্তিটা চুরি করেই রাস্তার পাশে চলে আসে। তবে তারা সোজা পুলিশের গাড়ির সামনে গিয়েই পড়ে। পুলিশ তাদের দুজনকে দেখে সন্দেহ করে আর জিজ্ঞেস করে তারা এত রাতে এখানে কি করছে। চোর দুজন বলে তারা ঘুরতে এসেছে, কিন্তু পুলিশ তাদের কথা বিশ্বাস করে না। তখন তারা বলে ঘুরতে ঘুরতে তারা একটা জায়গায় পূজা পাঠ হতে দেখে আর সেখানে দাঁড়িয়েই তারা পুজো দেখছিল। এবার পুলিশ দুজনকে নিজের গাড়িতে উঠিয়ে নেয় আর কোথায় পূজা হচ্ছে সেটা দেখাতে বলে। এদিকে পুরোহিত এখানে অনেক চিন্তিত হয়ে গিয়েছিল, কারণ পদ্মমণি এখন তাদের সবাইকে মেরে আরো শক্তিশালী
হয়ে উঠবে। আর এখন পদ্মমণি সেখানেই যাবে যার কাছে মূর্তিটা আছে। এখানে আমরা দেখতে পাই পদ্মমণি রাস্তাতে দাঁড়িয়ে পুলিশের গাড়ির সিগন্যাল দেয় লিফট নেওয়ার জন্য। পুলিশ এত রাতে মহিলাকে রাস্তায় দাঁড়িয়ে থাকতে দেখে নিজের গাড়িতে লিফট দেয়। পদ্মমণি ও পেছনে দুজন চোরের মাঝখানে গিয়ে বসে। চোর দুজন তো এত সুন্দর মেয়ে দেখেই সাথে সাথে গলে যায়। আর পদ্মমণি কৌশলে হারাকে দিয়ে নিজের হাতের আংটিটা খুলে ফেলে, যেটা দ্বারা পদ্মমণির শক্তি আটকে ছিল। হারা সেই আংটিটা নিজের হাতে পরে নেয়। এখানে পুলিশ সেই বাড়ির সামনে গাড়ি থামাতেই সবাই নেমে আসে। তবে কিছুক্ষণ পরে তারা খেয়াল করে সেখানে পদ্মমণি ছিল না। আমরা বুঝতে পারি পদ্মমণি তার শক্তি ফেরত পেয়ে গিয়েছিল, তাই সে এখন এক এক করে সবাইকে মারবে। এদিকে পুলিশরা পুজোর রুমের ভেতরে গিয়ে পুরোহিতকে জিজ্ঞেস করে যে তারা এখানে কিসের পুজো করছে। তখন নিরঞ্জন জানায় তারা মোহিনী ইয়াক্ষীকে বন্দী করার জন্য পুজো করছে। তবে তার মূর্তিটাই গায়েব। মূর্তির কথা শুনে এবার চোর দুটো বুঝতে পারে তারা এতক্ষণ ভূতের সাথে ছিল। হারা তখন তাড়াতাড়ি করে মূর্তিটা বের করে দিতে থাকে। তখনই তার হাত থেকে আংটিটা পড়ে যায়, যেটা নিরঞ্জন পদ্মমণির হাতে পরিয়ে দিয়েছিল। তবে এখন সেই আংটি পদ্মমণির হাতে নেই বুঝতে পেরে পুরোহিত তাড়াতাড়ি করে সবাইকে সেখান থেকে বেরিয়ে যেতে বলে, তা না হলে পদ্মমণি সবাইকে শেষ করে দিবে। এদিকে তো সবাই তখন ভয়ে বের হয়ে যেতে নেয়। তবে তার আগেই বাড়ির সব দরজা বন্ধ হয়ে যায়। সবাই ভয় পেয়ে যায়। পদ্মমণি এবার সবার সামনে চলে আসে। সবাই যে যার মতো পালানোর চেষ্টা করে। তবে পদ্মমণি এক এক করে সবাইকে ভয় দেখাতে থাকে। পুরোহিত ভয়ে পালাতে নিলে পদ্মমণি তাকেও আটকে রাখে। এখানে পদ্মমণি নিরঞ্জনের উপর হামলা করে, কারণ সে একমাত্র নিরঞ্জনকেই বিশ্বাস করেছিল, আর সেই তার সাথে বিশ্বাসঘাতকতা করেছে। এদিকে হারা পুলিশের সাথে সাথে হাঁটতে থাকে। পুলিশ বাইরে বের হওয়ার রাস্তা খুঁজতে থাকে। হারা তার পেছনেই ছিল। তবে কিছুক্ষণ পরেই হারা সেখান থেকে উধাও হয়ে যায়, যেটা দেখে পুলিশ আরো বেশি ভয় পেয়ে যায়। আর তখনই পদ্মমণি পুলিশের সামনে চলে আসে। হারা এখানে নিচে পুলিশকে সামনে দেখে তার হাত ধরে নেয়। তবে কিছুক্ষণ পরেই দেখে সেটা পুলিশ না, বরং পদ্মমণি ছিল। পদ্মমণি সেখানে এসেই হারার গলা চেপে ধরে। এইবার সে নিরঞ্জনকে টানতে টানতে নিয়ে যেতে থাকে। তবে সেই সুযোগে নিরঞ্জন আবারও পদ্মমণির হাতে আংটি পরিয়ে দেয়। আর পুরোহিত দরজা খুলে পূজার রুমে চলে যায়। আর নিরঞ্জন পদ্মমণিকে ধরে সেই রুমে নিয়ে যায়। পুরোহিত সামনে মূর্তি রেখে একভাবে পূজা পাঠ করতে থাকে। পদ্মমণি এবার পাগলের মতো করতে শুরু করে। এক একটা মন্ত্র যেন তার শরীরে কাটার মতো বিচ্ছিল। পদ্মমণি কি করবে বুঝে উঠতে পারে না। সে কখনো চিৎকার করতে থাকে, আবার কখনো অদ্ভুতভাবে হাসতে থাকে। কিন্তু এর মধ্যেই পুরোহিত তার মন্ত্র পড়তে থাকে। সে তখনও থেমে যায়নি। সে আপ্রাণ চেষ্টা করতে থাকে পদ্মমণির আত্মাকে বেঁধে ফেলার জন্য। এদিকে পদ্মমণির অবস্থা অনেক খারাপ হচ্ছিল। তার এই অবস্থা দেখে নিরঞ্জন সহ সবাই অনেক বেশি ভয় পেয়ে যায়। তবে অবশেষে পুরোহিত অনেক কষ্টে পদ্মমণির অশুভ আত্মাকে বন্দী করতে সক্ষম হয়। আর সবাই তখন স্বস্তির নিঃশ্বাস ফেলে। এখান থেকে দৃশ্য পরিবর্তন হয়, আর আমাদেরকে পরের দিন সকালে দৃশ্য দেখানো হয়, যেখানে আমরা নিরঞ্জনকে দেখি সে তার পুরো বাড়িটা বন্ধ করে গাড়িতে চড়ে বসে এখান থেকে চলে যাওয়ার জন্য। সেই সময় নিরঞ্জন মায়া নামের কাউকে তার পাশে বসায়। আর এখানেই আমাদের সামনে রিভিল হয় সবচেয়ে বড় টুইস্ট। যে নিরঞ্জনের পাশে বসে সেটা তো পদ্মমণিই ছিল, যাকে নিরঞ্জন মায়া বলে ডাকছিল। কিন্তু কে এই মায়া, আর পদ্মমণি কি তাহলে পুরোহিত আটকাতে পারেনি? এই সব প্রশ্নই এখন আমাদের মাথায় ঘুরতে থাকে। অন্যদিকে আমরা সাক্ষীকে দেখতে পাই। শেয়ার মালি নিরঞ্জনের ডাক্তার সানির কাছে চলে যায়। তার কাছ থেকে নিরঞ্জনের ব্যাপারে জানার জন্য। সানি তাদেরকে দেখেই দুজনকে ভেতরে বসতে বলে। এরপর সে তাদের কাছে আসে আর তাদের সমস্যা জিজ্ঞেস করে। কিন্তু যখন সানি জানতে পারে যে সাক্ষীরা এখানে সানির পেশেন্ট হয় না, বরং অন্য কোনো কারণে এসেছে, তখন সানি তাদের দুজনকেই সেখান থেকে চলে যেতে বলে। কিন্তু সাক্ষী সানিকে অনেক রিকোয়েস্ট করে একবার তাদের কথা শোনার জন্য, তাদের খুব দরকার। তো সাক্ষী অনেকবার রিকোয়েস্ট করলে সানি তখন কিছুটা শান্ত হয়। সাক্ষী এরপর সানির কাছে নিরঞ্জনের ব্যাপারে জিজ্ঞেস করে। তবে সানি এভাবে অন্য কারো ইনফরমেশন দিতে চায় না। তখন সাক্ষী বলে নিরঞ্জন তার বয়ফ্রেন্ড, আর সে অনেকদিন ধরেই মিসিং। তাই নিরঞ্জনের কি হয়েছে সেটা তার জানা খুব জরুরি। অনেকদিন সে নিরঞ্জনের কোনো খোঁজ খবর পাচ্ছে না, তার অনেক চিন্তা হচ্ছে। এইবার সানি এসব শুনে তাদেরকে বলতে শুরু করে। আর এখান থেকে আমরা জানতে পারি যে নিরঞ্জনের আসলে একটা রোগ রয়েছে। আসলে এই নিরঞ্জন নিজেই নিজের জগতে থাকতো। তার একটা আলাদা জগৎ রয়েছে, সেখানেই সে বসবাস করত। আর এইসব কারণেই সে সাইকিয়াট্রিস্টের কাছে আসতো, কারণ এটা অনেক বড় একটা সমস্যা। বুঝতে পারছেন তো, নিরঞ্জনের আশেপাশে যারা আছে তারা বাদেও নিরঞ্জন নিজের একটা আলাদাই জগৎ তৈরি করে রেখেছে, যারা নিরঞ্জনের অনেক আপন কেউ ছিল। তবে তারা কেউ পৃথিবীতে বেঁচে নেই। এমন মানুষদেরকে নিয়েই নিরঞ্জন তার আলাদা জগতে থাকতে শুরু করেছে। অর্থাৎ তাদের কোনো অস্তিত্ব না থাকলেও নিরঞ্জন তাদেরকে নিজের কল্পনায় দেখতে পায় আর তাদের সাথে একা একা থাকে।
আর সানি যখন নিরঞ্জনকে নিয়ে রিসার্চ করে তখন এরকমই একটা রোগ তার মধ্যে দেখতে পায়। আর এ কারণেই নিরঞ্জন বিভিন্ন সময় বিভিন্ন কিছু কল্পনা করে আর সেটাকেই বাস্তব মনে করে চলতে থাকে। এদিকেই সম্পূর্ণ ঘটনা শোনার পর সাক্ষী নিজেও অনেক অবাক হয়ে যায়, কারণ নিরঞ্জনের সাথে তার এত বছরের সম্পর্ক, কিন্তু সে নিরঞ্জনের মধ্যে কোনো রোগ ছিল এটা এতদিন ধরতেই পারেনি। সে তো বুঝে উঠতে পারেনি তার মধ্যে অস্বাভাবিক কিছু রয়েছে। তাকে তো তার কাছে একেবারেই স্বাভাবিক লেগেছে। এইবার সাক্ষী আর মালি নিরঞ্জনের বাড়ির সামনে চলে যায় যদি তারা কিছু জানতে পারে। সেখানে গিয়ে সাক্ষী একজন লোককে জিজ্ঞেস করে এই বাড়িতে নিরঞ্জন আছে কি। তখন লোকটা জানায় কিছুদিন ধরে নিরঞ্জন তার বাড়িতে আসেনি, কোথায় আছে সেটা বলতে পারবো না। এইবার সাক্ষী লোকটাকে নিরঞ্জনের রুমমেট আর্জুনের ব্যাপারে জিজ্ঞেস করে। এ কথা শুনেই লোকটা খুবই অবাক হয়ে যায় আর বলতে থাকে যে আর্জুন সেটা আবার কে? এই বাড়িতে তো নিরঞ্জন একাই থাকতো, আর্জুন নামের কেউ তো কখনো এখানে ছিল না। এই কথা শোনার পর তো সাক্ষী আর মালি দুজনেই অনেক অবাক হয়ে যায়, কারণ তারা তো নিরঞ্জনের কাছে আর্জুনের কথা শুনেছে, অথচ এটাও ছিল আর্জুনের কল্পনা, যা তারা এখন বুঝতে পারছে। এবার সাক্ষী আর মালি নিরঞ্জনের রুমের ভেতর ঢুকে যায়। নিরঞ্জনের রুমটা অনেক বেশি অগোছালো ছিল। দুজন মিলে তখন রুমের আশপাশটা দেখতে থাকে। হঠাৎই মালি দেয়ালে কিছু একটা দেখে তাড়াতাড়ি সাক্ষীকে ডাক দেয় আর সাক্ষীও সেখানে গিয়ে হাজির হয়। এরপর তো তারা দুজনই সেখানে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে থাকে। এদিকে আমরা নিরঞ্জনকে দেখি যে তার পাশে বসা পদ্মমণিকে মায়া ডেকে বলছিল তাদের এখান থেকে চলে যাওয়া উচিত, নিরঞ্জন মায়াকে নিয়ে দূরে কোথাও চলে যাবে। এইদিকে আমরা দেখতে পাই নিরঞ্জনের রুমের দেয়ালে লাগানো ছিল পদ্মমণি আর নিরঞ্জনের ছবি। এটা দেখে সাক্ষী সাথে সাথে নিরঞ্জনকে কল দেয়। নিরঞ্জন তখন সাক্ষীর কলই রিসিভ করে না আর দেখা যায় সে তখন মায়ার সাথে কথা বলছিল, কিন্তু তার পাশে কেউ ছিল না, অর্থাৎ সে একা একাই মায়াকে কল্পনা করে কথা বলছিল। এই দৃশ্যের সাথে সাথে এই গল্পটাও এখানেই শেষ হয়ে যায়। তবে শেষের দৃশ্যটা অনেক প্রশ্নের জন্ম দিয়েছে। শেষে নিরঞ্জনের পাশে বসা মেয়েটা, যাকে নিরঞ্জন মায়া বলে ডাকে, সে কি আসলেই মায়া ছিল নাকি পদ্মমণি? তাহলে পদ্মমণি কোথায়? আর নিরঞ্জনের দেয়ালেই বা এত আগে থেকে নিরঞ্জন আর পদ্মমণির ছবি লাগানো কেন? সবকিছুর উত্তরে আমরা এতটুকুই বুঝতে পারি যে নিরঞ্জনের জীবনে হয়তো আর্জুন বা মায়া নামের বাস্তবে কেউই ছিল না। এতদিন নিরঞ্জন যে আর্জুনের সাথে থাকতো সেটা নিরঞ্জন নিজেই কল্পনা করত, আর শেষের মায়াকেও নিরঞ্জন নিজে কল্পনা করেই দেখে। তাহলে এই সবকিছু কি নিরঞ্জনের রোগের কারণেই হচ্ছে? কিন্তু আবার ওই ছবিটাই বা কোথা থেকে আসলো? এই সবকিছু হয়তো অডিয়েন্সের উপরেই ছেড়ে দেওয়া হয়েছে। তো আপনাদের কি মনে হয়, এটা কি আসলেই তার রোগ, নাকি পদ্মমণির সাথে সত্যিকার অর্থেই নিরঞ্জনের পূর্বপুরুষের কোনো সংযোগ ছিল আর সে কারণেই দেয়ালে ওই ছবিটা লাগানো রয়েছে? আপনাদের যা মনে হয় তা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। আর আজকের এই গল্পটা আপনাদের কাছে কেমন লেগেছে সেটাও জানাবেন। যদি এতটুকুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন। আর হ্যাঁ, আমাদের এই চ্যানেলে কিন্তু প্রতিনিয়তই নতুন নতুন ভিডিও আপলোড করা হয়। সেই সব ভিডিওর আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে অল দিয়ে রাখতে কিন্তু ভুলবেন না। আর একটা কথা, আমাদের সকল ভিডিওর আপডেট পেতে জয়েন করতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, লিংক ডেসক্রিপশন বক্সেই দেওয়া আছে। আজকে তাহলে এই পর্যন্তই, আবারও হাজির হব নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আর আমাদের চ্যানেলের সাথেই থাকবেন। ধন্যবাদ।